بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ আমাদের গতকালকের বিষয় ছিল ইস্তিআলা এবং ইস্তিফাল এই দুইটার আলোচনা। সিফাত প্রথমত দুই প্রকার, সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গায়রি মুতাদাদ্দা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা ৫ ভাগে ১১টি, হামসুন, জাহরুন, শিদ্দাতুন, ইখওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। আর সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা ৭টি, সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালা। তো আমাদের প্রত্যেকটা সিফাতের হরফ জানা আছে। তো ইতিমধ্যে আমাদের ৩ ভাগে সিফাতের কাজ সম্পর্কে জানা হয়েছে। প্রথম ভাগে ছিল হামস এবং জাহার। হামসের কাজ ছিল যে মাখরাজে একটু স্বল্প চাপ থাকবে, দুর্বল চাপ, এবং বাতাস চালু থাকবে। জাহার হলো এর বিপরীত। সিদ্ধার ক্ষেত্রে যে কাজটা ছিল দ্বিতীয় ভাগে সিদ্ধায় কাজ ছিল যে মাখরাজে শক্ত ধাক্কা লাগবে, আওয়াজ যখন জজম বা তাসদীদ যুক্ত থাকে সিদ্ধার হরফ তখন আওয়াজ বন্ধ থাকবে আর আওয়াজটা শক্ত হবে। রিখওয়া এর বিপরীত, অর্থাৎ মাখরাজে ধাক্কা লাগবে, দুর্বল নরম ধাক্কা লাগবে। যখন রিখওয়ার হরফগুলায় জজম বা তাসদীদ হবে তখন আওয়াজ চালু থাকবে, আওয়াজটা নরম হবে। আর তাওয়াসসুত হলো মাঝামাঝি, অর্থাৎ ধাক্কা লাগার ক্ষেত্রে এবং আওয়াজ নরম বা শক্ত হওয়ার ক্ষেত্রে মাঝামাঝি অবস্থানে থাকবে, কিন্তু জজম তাসদীদ যুক্ত হলে আওয়াজটা চালু থাকবে। আর গতকালকে আমাদের যেটা ছিল সেটা হলো তৃতীয় ভাগ, তৃতীয় জোড়া, ইস্তিআলা এবং ইস্তিফাল। ইস্তিআলা অর্থাৎ জিহ্বার গোড়াকে উপরের দিকে উঠানোর মাধ্যমে আওয়াজটাকে মোটা করতে হবে, ইস্তিফালের বিপরীত। তো গতকালকে আমরা কয়েকটা হরফের মশক করছি। তো আজকে ইনশাআল্লাহ প্রথমে কয়েকজনের কাছ থেকে এই হরফগুলোর উচ্চারণ একটু শুনবো। তো কে শুনাবেন? মোশাররফ ভাই শুনান এই ৭টা হরফের উচ্চারণ। আমি আগে একবার শুনাই। এখানে যে ধারাবাহিকতায় দেওয়া আছে আমি ওইভাবেই বলতেছি আর কি। প্রথমে খ, খি, খু, আখ, ইখ, উখ। তারপর সদ, স, সি, সু, আস, ইস, উস। তারপর বদ, দ, দুই, দু, আদ, ইদ, উদ। তারপর গইন, গ, গি, গু, আগ, ইগ, উগ, ত, ত, তি, তু, আত, ইত, উত। তারপর কফ, ক, কি, কু, আক, ইক, উক। এরপর ল, ল, লি, লু, আল, ইল, উল। মোশাররফ ভাই শুনান। খ,
খ হি খু আখ ইখ ইখ উখ সদ আচ্ছা, হ্যাঁ স মোশাররফ ভাই মোটা, হ্যাঁ মোটা মোটা হইতেছে মোশাররফ ভাই, জি ওস্তাদ এই মোটা হওয়ার কথা, মোটা হ্যাঁ মোটা পাওয়া যাচ্ছে, মোটা ঠিক আছে, মোটা আরেকটু বাড়ানো যায়, তবে মোটা হয়, মোটা হয়। কিন্তু এইখানে যেটা, তো এই ক্ষয়ের দ্বিতীয় সিফত ছিল রিখওয়া, তো রিখওয়া একটু আওয়াজটাকে আরেকটু নরম ভাবে করতে পারলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার সদ। সদ স হুম, সে সো আস হ্যাঁ আচ্ছা, এই যখন, হ্যাঁ যখন জের বলবেন, হ্যাঁ, জি এইটাও ওস্তাদ মোটা মোটা হইতেছে। জের বলার সময় যেন সয়ে এই ধরনের না হয়ে সই সই, ও সে জের সই, সে আর গলার মাঝে যেন, হ্যাঁ হলকের মাঝে যেন চাপ না লাগে, গলার মাঝে যেন আওয়াজটা না আটকায়। আরেকবার জবর জের পেশ দিয়ে সদ স সই সু, স সে সো আস হ্যাঁ বোধ, আচ্ছা হ্যাঁ জজম আস আস, তারপর ইস উস হ্যাঁ জবর আর পেশের সাথে যখন জজমের উচ্চারণটা পড়লেন তখন মোটাটা যতটুকু হয়েছে, জেরের ক্ষেত্রে কিন্তু মোটার পরিমাণটা একটু বেশি কম ছিল, আর একটু বাড়ানো দরকার। জি ওস্তাদ ইউস, যারে একটু টাফ হয়ে যাচ্ছে সবগুলোর ক্ষেত্রে দেখছি স্পেশালি আচ্ছা জ জ আর ত এই দুইটার ক্ষেত্রে তো মানে খুবই টাফ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আচ্ছা ইনশাল্লাহ দদ আস্তে 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 হবে, হ্যাঁ বোধ দ দে দো বু, আদ এদ উদ উ, হ্যাঁ আচ্ছা, এবার গইন হচ্ছে গইন গ গই গৌ আগ ইগ উগ হ্যাঁ, ওই জজমে যে আওয়াজ চালু থাকে, আওয়াজ চালু থাকার বিষয়টা আরেকটু নরম ভাবে করতে পারলে আরো সুন্দর হবে। যেমন আউ ইউ উ উ, এখানে যেন আগ, এভাবে গলার মাঝে ওই একটা ইয়ে আর হয় কি মানে অতিরিক্ত, সবসময় সমান থাকে না হ্যাঁ কম বেশি হয়ে যাচ্ছে এটা ভাইব্রেটের মতো হ্যাঁ হ্যাঁ ওই ধরনের একটা আওয়াজ হয় আর কি। হয়ে যাচ্ছে এটা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপর তো, তো তো তি তু তু, আতো ইতো উতো তারপর হুম, হচ্ছে কফ হুম, ক তারপর ওফ, হুম, ই উ আক ইক উক জ আচ্ছা ও, জ জি তো জটা জেরের ক্ষেত্রে আসেই না মানে ধারের কাছে আসে না হ্যাঁ জেরের ক্ষেত্রে, হ্যাঁ এই প্রত্যেকটা মোটার ক্ষেত্রে জেরের উচ্চারণটা একটু কেমন যেন একার মুখী হয় আর কি। তো এইটাকে আরেকটু স্পষ্ট করার দরকার। ওয়াজের ওই, আসলে আমাদের সমস্যা হয় কি, ওই বিশেষ করে ত এবং র, এই দুইটা জের দিয়ে পড়তে গেলে দেখা যায় যে এই তার মতো হইতে চায়। তারপর সদ, সদে ওই সমস্যা আছে, সদের ক্ষেত্রে সিনের মতো হইতে চায়, এই সমস্যাটা আছে। তো জেরের যে একটা বৈশিষ্ট্য, তো ওই বৈশিষ্ট্যটা ঠিক রাখতে হবে।
ওইটা ঠিক রেখে তারপর মোটা করতে হবে। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, জ্বর উচ্চারণটা আরেকবার। জ দি আসেনি এটা জি হ্যাঁ, ওই ওই হ্যাঁ, মুখ খোলা রাখতে হবে। মুখ যেন ঠোঁট যেন গোল হয়ে না যায়। ওই ও জের ওই জ ও জে জের জি ওই জি হ্যাঁ, আমরা আউইম হুম জি উস্তাদ। আউইম আচ্ছা আচ্ছা এবার জজম জু তারপর হচ্ছে আজ ইজ উজ উল আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আর একজন কে শোনাবেন এই ৭টা হরফের উচ্চারণ হ্যাঁ আর শোনানোর মতো কেউ নেই হ্যাঁ মেহেদুল ইসলাম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইস্তিলা হরফ ৮টি। সদ, হ্যাঁ দোয়াদ, মেহেদুল ভাই উচ্চারণ গুলা শুনাইলেই হবে ওকে। হ্যাঁ উচ্চারণ গুলা হ্যাঁ হ্যাঁ স, সি, সু, আস, হ্যাঁ মেহেদুল ভাই ওই জবর আস, এবং পেশের সময় মোটা জি, মোটা কিছুটা হইছে কিন্তু জেরের সময় আমরা জানি যে জের থাকলে মোটার পরিমাণ একেবারেই কম তো এই একেবারে কম হবে ঠিক আছে কিন্তু মোটার পরিমাণটা যেন একটু হলেও থাকে ওকে। সজ্জের সই সই যেন সিনের থেকে পার্থক্য হয় অন্তত সিনের থেকে পার্থক্য হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে আচ্ছা। সি, সজের সই, সই সি, আচ্ছা সই। দ, দি, দ, দি, দু, আদ, মেহেদুল আদ, ভাই যজন হ্যাঁ আদ, ঈদ, কলকলা যেন না হ্যাঁ জি, কলকলার মতো যেন না হয় জি, আদ, আদ আদ, ঈদ, উদ, হ্যাঁ আরেকটু নরম করার দরকার যে অর্থাৎ মনে করেন হামজা উচ্চারণ করার পর আমরা তো দদের মাখরাজে গিয়ে চাপ দেব ওই চাপটা যখন ছাড়বো ওই ছাড়ার সময় যেন কোনো আওয়াজ না হয় এইটা খেয়াল রাখতে পারলে আদ, ইনশাল্লাহ এটার পরিবর্তন হয়ে যাবে ঈদ, আদ হ্যাঁ ঈদ, উদ, উদ উদ, আচ্ছা হ্যাঁ তো ত, তি, তু, ত, তি, তু, আত, ইত, উত, হ্যাঁ মেহেদুল ভাই এখানে তো কলকলা করতে হবে তো আজ ইত, কলকলা ইয়ে। হরফ না হ্যাঁ, হ্যাঁ, কলকলা তাহলে হবে এখানে। আত আত, ইউত ইত, উত, আত, ইত, উত। এবার জ জ, জ, জি, জু, এখানে জর মাঝে কিন্তু বাতাস বের করা যাবে না আমরা ওই জাহারের হরফ হিসেবে জ কে পড়ছি তো এখানে বাতাস যেন বের না হয় এটা একটু খেয়াল রাখতে হবে ও উই উ ও উই উ আরেকবার জ, জি, জু, উ হুম আজ,
is, uz, হ্যাঁ মেহেদুল ভাই, এই আমার কাছে যেটা মনে হইতেছে যে জয়ে বোধহয় একটু বাতাস বের হয়, বাতাসটা যেন নিয়মিত আউ ইউ উ আওয়াজ চালু রাখবো কিন্তু বাতাস চালু রাখবো না। আচ্ছা, az, হ্যাঁ তারপর is, uz, হ্যাঁ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগবে, এটা মাখরাজ। আচ্ছা ঠিক আছে, এবার গইন। go, go, ri, u, ag, ig, ug, হ্যাঁ কলকলার মতো হইলো যে ag, আউ ug, ইউ, হ্যাঁ ag, ইউ ig, ug, উ, হ্যাঁ আওয়াজ একটু চালু রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার খ, খ এবং কফ। kho, khi, hu, ak, ik, uk, উফ, আচ্ছা কফ। ko, ri, u, ak, হ্যাঁ ek, uk, উক, আচ্ছা ঠিক আছে। uk। আচ্ছা আচ্ছা, জি, আরো চেষ্টা করতে হবে, বুঝতেছি। আমাদের হ্যাঁ ইনশাল্লাহ, আসলে বিষয়টা হইছে যে জি, বুঝতে পারলে, হুম, যদি জি, বোঝা যায় যে আমার এইটা ভুল ভুল, হইতেছে জি, বা হুম, সঠিক উচ্চারণটা কি এবং ভুল উচ্চারণটা কি, এই দুইটা পার্থক্য করতে পারলে আলহামদুলিল্লাহ আমরা অনেক হয়ে দূর, যাবে। তার মানে আমরা সঠিক দিকেই আছি। জি, ইনশাল্লাহ পরিবর্তনটা আস্তে আস্তে আসবে। আচ্ছা মাশাআল্লাহ মেহেদী জি, ভাই। ইনশাআল্লাহ। এবার হ্যাঁ, আরেকজনের থেকে শুনবো। মেহেদী মাহমুদুল হাসান ভাই শুনাবেন। হ্যাঁ, তারপর আমরা সামনের পড়া শুরু করব। আমাদের সামনে আর ২ ভাগ বাকি আছে। ওই ২ ভাগ আজকেই শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ ওইখানে তেমন সমস্যা হবে না। আচ্ছা হ্যাঁ, মাহমুদুল হাসান ভাই। জি স্যার। স্যার কোনটা দেনা শুরু জি, করব? শুনান। হ্যাঁ, ওই যেকোনো ধারাবাহিকতায় শুরু করতে পারেন। এইখানে যেভাবে দেওয়া আছে এইভাবেও পড়তে পারেন বা আমরা যেভাবে হরফ মুখস্থ করছি। সদ, ত, জ, গইন, খ, খ, কফ। খ, খি, খু, আখ, ইখ, উখ। হ্যাঁ, স্যার একটা কি যে মনে করেন জি, হুম, মনে জি করেন এই ইস্তেলার হরফটা আমরা যেটা আমাদের মোটামুটি ঠিক হয় না, অর্থাৎ এতদিন যেভাবে পড়তাম ওই যে উচ্চারণগুলা ভুল হইতো, অর্থাৎ এতদিনের যেটা ভুল এইটা অন্তত কিছু হলেও তো আমাদের বুঝে আসছে যে যেটা আমাদের ভুল ছিল এটার সঠিক রূপটা কেমন। তো আমরা এতদিন যেভাবে পড়তাম আমরা প্রত্যেকেই চেষ্টা করব যে এতদিনের যে অভ্যাসটা ছিল এর থেকে বের হওয়ার। কোনো না কোনো ভাবে এইটাকে পরিবর্তন করতে হবে। চাই পরিবর্তিত যে রূপটা এখন আসবে ওইটা ঠিক হোক বা না হোক, পরিবর্তনটা আনতেই হবে। অর্থাৎ আগে জায়গা থেকে নড়তে হবে। মেহেদী এই মাহমুদুল হাসান ভাই, জি এই স্যার। খটা আরেকটু, হ্যাঁ, আরেকটু মোটা করার চেষ্টা করে আরেকবার। খ, খি, খু, আখ, ইখ, উখ। আর আমাদের এই জজমে কিন্তু একটু সমস্যা হইতেছে। বিশেষ করে রিখওয়ার যে হরফগুলি, ওই হরফগুলির ক্ষেত্রে দেখা যায় যে আওয়াজ চালু থাকার কথা জজম বা তাসদিদ যুক্ত অবস্থায়। তো আমাদের ওইখানে ২ ধরনের সমস্যা হয়। একটা হলো হয়তো আওয়াজটা চালু থাকে না, আবার যদি চালু থাকে ওই ক্ষেত্রে সমস্যাটা হলো যে আওয়াজটা কলকলার মতো হয়ে যায়। হ্যাঁ, এইটা একটু খেয়াল জি করার স্যার। দরকার। খ, খি, খু, আখ, ইখ, উখ। হুম, হ্যাঁ, সদ, স, সি, সু, আস, ইস, উস। উস। হ্যাঁ, এই মাহমুদুল হাসান ভাই, এই জি স্যার। সদের যে উচ্চারণটা এটা কি
কোনো কোনো ক্ষেত্রে সিনের থেকে পার্থক্য হইল না, একেবারে সিনের মতোই শোনা গেল। ওই বিশেষ করে জের পেশ এবং জজমের অবস্থায় তো জি স্যার। অনেকটাই সিনের মতো মনে হয়। তো এই সিনের থেকে পার্থক্য করতে হবে কিন্তু। স, সি, সু, আস, ইস, উস, আস, ইস, উস। আর সিন থাকলে হয়তো আস, ইস, উস, পাতলা। আরেকটু জি স্যার। পার্থক্য করে সদটা। স, সি, সু, আস, ইস, উস। উস। হ্যাঁ। আচ্ছা, এবার বদ। দ, রে, দু, আব, ইদ, উদ। জজমটা আর একবার। আব, ইদ, উদ। হ্যাঁ। গইন। গ, রি, গু, আগ, ইগ, উগ। হ্যাঁ, কলকলার মতো হইল কিন্তু। আগ, কলকলার মতো হয়ে গেল। ইগ, আগ। উগ। আচ্ছা। আগ, ইগ, উগ। অর্থাৎ গয়রিল মাগদুবি। মাগদুবি। হ্যাঁ, কলকলার মতো যেন না হয়, আর আওয়াজটাও যেন চালু থাকে। আচ্ছা, ঠিক আছে। এবার ও। ত, তি, তু, আত, ইত, উত। হ্যাঁ, তো কিন্তু এই তার থেকে পার্থক্যটা পাওয়া গেল না। আর কলকলাটা একটু দুর্বল হইল, কলকলাটা আরেকটু শক্তিশালী করার দরকার। অত, ইত, উত। আর তো, তুই, তু, তো, তুই, তু। ত, তি, তু, আত, হুম। ইত, উত। আচ্ছা। তারপর কফ। ক, কি, কু, আক, ইক, উক। আচ্ছা, হ্যাঁ। তারপর জ। জ, জি, জু, আজ, ইজ, হুম। উজ। আচ্ছা। জজমে আমাদের প্রত্যেকেরই একটু একটু সমস্যা হইতেছে। তো বিশেষ কিছু হরফের ক্ষেত্রে তো আওয়াজটা চালু রাখতে গিয়ে একটু সমস্যা হয়। তো এইখানে আমাদের আরেকটু পরিশ্রম করা দরকার। তো ইনশাল্লাহ এটা আস্তে আস্তেই হবে, তবে হালটাকে ধরে রাখতে হবে আর কি। আস্তে আস্তে প্রতিদিন যে কোনো একটা সময় বের করা। আমরা ব্যস্ত মানুষ, তো একটা সময় বের করা প্রতিদিন, হয়তো যখন সময় হয়, মাগরিবের পর হয়তো আমাদের অনেকের পক্ষেই সম্ভব না, এশার পর যদি সম্ভব হয় তো এশার পরে বা ফজরের পরে 10 মিনিট বা 20 মিনিট সময়, এইটা যদি আমরা আলাদা করে বের করতে পারি, ইনশাল্লাহ আমাদের পরিবর্তনটা দ্রুত হবে। আচ্ছা, আমাদের আজকে নতুন পড়া পড়তে হবে মেহেদি ভাই আর ফুয়াদ ফুয়াদুল খলিল ভাই। আজকে আর শোনা হয়তো সম্ভব হবে না, ইনশাল্লাহ আগামীকালকে শোনার চেষ্টা করা হবে। আমরা ওই হোয়াটসঅ্যাপেও পড়া শুনাইতে পারি। ক্লাসে আমাদের সময় স্বল্পতার কারণে অনেক সময় সম্ভব হয় না। তা আপনাদের আগ্রহ, পড়া শোনানোর আগ্রহ, এটা প্রশংসনীয়, কিন্তু সময় স্বল্পতার কারণে সম্ভব হয় না। তো আমরা হোয়াটসঅ্যাপেও শুনাইতে পারি। গতকালকে কথা ছিল কিন্তু কেউ শুনার নেই, কিন্তু আমি আমার কথা রাখছি, কিন্তু আমি আমারটা শুনাইছিলাম। তো ইনশাল্লাহ সামনের থেকে চেষ্টা করবো হোয়াটসঅ্যাপে শোনার। আজকে আমরা সিফাতে লাজিমা
মুতাদ্দার বাকি যে দুইটা ভাগ ছিল এই দুইটা সম্পর্কে একটু জানবো। তো তৃতীয় নাম্বার ভাগ শেষ হলো। চতুর্থ ভাগে সিফাতের সংখ্যা হলো দুইটি, ইতবাক এবং ইনফিতাহ। ইতবাকুন ইনফিতাহুন। তো ইতবাক শব্দের শাব্দিক অর্থ হলো ইতবাকের শাব্দিক অর্থ হলো মিলিয়ে দেওয়া বা ঢেকে দেওয়া, ঢাকা। আর ইতবাকের হরফ 4টি আমরা জানি, সদ, ত, ব। আর ইতবাক সিফাতের হরফ গুলি আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সহিত মিলিয়ে থাকে বা মিলিত হয়। ইতবাকের হরফগুলি আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে মিলিত হয়। আর উপরের তালুর সাথে যখন মিলিত হবে তখন যে ফলাফলের যেটা হবে সেইটা হলো যে আওয়াজের যে মোটার পরিমাণ এইটা বৃদ্ধি পাবে। ইতবাকের যে 4টি হরফ আছে এই 4টা হরফের 3 নাম্বার সিফাত হলো ইস্তিআলা। তো 4টা হরফ মোটা করতে হয়। তো মোটার সাথে যখন আমরা ইতবাকের এই কাজটা করব, জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগাবো, তখন এই মোটার পরিমাণটা আরো বৃদ্ধি পাবে। আর ইনফিতাহ এর বিপরীত। ইনফিতাহ শব্দের শাব্দিক অর্থই হলো খোলা খোলা খোলা, পৃথক থাকা, পৃথক হওয়া। আর ইনফিতাহের কাজ হলো ইনফিতার হরফগুলি আদায় করার সময় জিহ্বার মধ্যখান উপরের তালুর থেকে পৃথক থাকবে। তো এটা স্বাভাবিক, এটা পৃথকই থাকবে। এই পৃথক রাখার জন্য আমাদের কোনো পরিশ্রম করতে হবে না। তো এখন একটা কথা থাকে যে জিহ্বার মধ্যখানে 3টা হরফ, জিম, শিন, ইয়া। এই 3টা হরফ আদায়ের সময়ও তো আমরা জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাই, কিন্তু এইখানে তো আর ইতবাক নেই, এখানে ইতবাক হয় না। এর কারণ হলো এই 3টা হরফ আদায় করার জন্য আমরা যে জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাই এটা হচ্ছে মাখরাজগত কারণে লাগাই। আরেকটা বিষয় হলো ইস্তিআলা অর্থাৎ জিহ্বার গোড়া উপরের দিকে উঠানো ছাড়া যদি শুধুমাত্র জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগায় তখন উপরের তালুর সাথে লাগানোর মাধ্যমে মোটা হয় না। শুধুমাত্র জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগাইলে আওয়াজ মোটা হয় না, জিহ্বার গোড়াও উপরের দিকে উঠাইতে হয়। তো জিম, শিন, ইয়া এই 3টা হরফের ক্ষেত্রে ইস্তিআলা সিফাত নেই। যদিও এইখানে জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগে তারপরেও এইটা মোটা হয় না, কারণ এইখানে ইস্তিআলা সিফাত নেই। যদি থাকতো তখন এইটা অধিক মোটা হইতো। তো সদ্দর ক্ষেত্রে জিহ্বার গোড়াও উপরের দিকে উঠাইতে হয়, আবার জিহ্বার মধ্যখানেও উপরের তালুর সাথে লাগাইতে হয়, যে কারণে মোটার পরিমাণের মাঝে বৃদ্ধি পায়। তো আমাদের প্রথম যে 2টা সিফাত ছিল হরফের মাঝে, অর্থাৎ প্রথম 2 ভাগ, অর্থাৎ হামস, জাহার, আর দ্বিতীয় ভাগে সিদ্দা, তাওয়াসসুত এবং রিখওয়া, এই 5টা সিফতগত যে কাজটা ছিল এই কাজটা সরাসরি একেবারে মাখরাজের স্থানের সাথে সম্পৃক্ত, সরাসরি মাখরাজের স্থানের সাথে সম্পৃক্ত। অর্থাৎ মাখরাজের যে নির্দিষ্ট স্থানটা, ওই স্থানটার ব্যবহারের ক্ষেত্রে চাপ থাকবে নাকি ঢিল থাকবে নাকি শক্ত হবে নাকি নরম হবে ওইটার সাথে সম্পৃক্ত। কিন্তু এই তৃতীয় এবং চতুর্থ ভাগের যে সিফত, 4টা সিফত, এই 4টা সিফতের কাজ সরাসরি মাখরাজের সাথে না। এই 4টা সিফত বলা যায় না অবশ্য, 2টা, অর্থাৎ ইস্তিআলা এবং ইতবাক। তৃতীয় ভাগের একটা ইস্তিআলা আর চতুর্থ ভাগের একটা ইতবাক। এই 2টা সিফতের কাজের সাথে মাখরাজের সম্পর্কটা নেই বললেই চলে। এই ক্ষেত্রে মাখরাজের
মাখরাজ এক জায়গা, সিফত হলো আর এক জায়গা। এই জন্য এখানে একটু সমস্যা হয় বেশি। যেমন দেখেন এইখানে এই ইস্তেলার ইতবাকের হরফ হলো 4টা, সদ, বদ, ত, ল। এই 4টা হরফেই 3টা জায়গার দিকে লক্ষ্য রেখে আপনার উচ্চারণ করতে হবে। যেমন যখন আপনি সদ উচ্চারণ করবেন, সদের মাখরাজ হলো জিহ্বার আগায়, জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সাথে লাগাইতে হবে। তারপর ইস্তিআলা আদায় করার জন্য আপনার জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠাইতে হবে। আবার ইতবাক আদায়ের জন্য জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে লাগাইতে হবে। একই সাথে 3টে কাজ করতে হয়, যে কারণে বাকি যে হরফগুলা আছে ওই হরফগুলার তুলনায় সদ, দ, ত, জ এই 4টা হরফের উচ্চারণ বাকি হরফের তুলনায় একটু কঠিন। এই 4টা হরফের উচ্চারণ। আচ্ছা, মেহেদী ভাই কি কিছু বলবেন? মেহেদী ভাই। উস্তাদ মাহমুদুল হাসান ভাই, আমি আলাদা। হ্যাঁ, মাহমুদ। ও আচ্ছা আচ্ছা। না, মেহেদী ভাই একবার হাত উঠিয়েছিল। আচ্ছা, মাহমুদ ভাই। আচ্ছা, বোধহয় আগের থেকে উঠানো ছিল। আচ্ছা, তো এই বাকি যে আর কি এই আরবি উচ্চারণগুলো আমাদের কাছে একটু কঠিনই মনে হয়, কিন্তু একটা বিষয় যদি লক্ষ্য করি, আরবি হরফের সংখ্যা কিন্তু আমাদের বাংলার হরফের তুলনায় অনেক কম। বাংলা হরফের সংখ্যা বেশি, অক্ষরের সংখ্যা বেশি, বর্ণের সংখ্যা, আর আরবিতে কম। আর এই যে 28টা হরফ বা 29টা, তো এর মাঝে অর্ধেকের বেশি হরফের উচ্চারণ এমন যেটা কিনা আমাদের বাংলার কোনো না কোনো বর্ণের সাথে মিল আছে, আর অল্প সংখ্যক হরফ যেগুলো আমাদের জন্য বেশি সমস্যাকর। তো এই অল্প সংখ্যকের মাঝে সদ, দ, ত, জ হলো বিশেষভাবে উল্লেখযোগ্য। তো এই আমরা যদি আমাদের অধিক সমস্যাকর হরফগুলাকে চিহ্নিত করে ওইখানে আলাদাভাবে একটু সময় দিতে পারি, তাহলে আমাদের যে পরিবর্তনটা এটা আরো দ্রুত হবে। তো একাধারে সবগুলো একসাথে কষ্ট না করে নির্দিষ্টভাবে যদি আমরা, আর অনেক ক্ষেত্রে হয় কি যে সবার সমস্যা এক জায়গায় থাকে না, আর এই সদ্য তজ এই 4টা সমস্যা এটা হলো ব্যাপক, এই ক্ষেত্রে সবাই মিল আছে। কিন্তু এছাড়াও দেখা যায় কারো কারো ক্ষেত্রে বিশেষ এমন কিছু সমস্যা হয় যেটা সবার ক্ষেত্রে হয় না, ব্যক্তি বিশেষের ক্ষেত্রে হয়। তো প্রত্যেকে নিজের যে সমস্যাগুলো এইগুলো নির্ধারণের চেষ্টা করা। তো সদ্য তজ, তো এই 4টা হরফ যখন আমরা উচ্চারণ করব একসাথে 3টে কাজ করতে হবে। মাখরাজের কাজ করতে হবে, ইস্তেলার জন্য জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হবে, আর ইতবাকের জন্য জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে লাগাইতে হবে। তো এই জন্য যখন আমরা তিলাওয়াতের মাঝে, আয়াতের মাঝে এই হরফগুলো আসবে, যদি আমরা আলাদাভাবে এই হরফগুলোর উচ্চারণ ঠিক না করে ওই একসাথে করার চেষ্টা করি, তখন ওই ক্ষেত্রে আমাদের জন্য বেশি কষ্টকর হবে। এই জন্য আলাদা আলাদা ভাবে এগুলো আমাদের ঠিক করে নিতে হবে। এখন আমরা সদের উচ্চারণটা একটু দেখি। তো প্রত্যেকটা হরফের উচ্চারণের আগে এই হরফের উচ্চারণটা ঠিক করার জন্য যে যে কাজ করার দরকার ওই জায়গা মতো আমরা চলে যাব। ওই জায়গা মতো চলে গিয়ে আমরা প্রস্তুত থাকব। প্রস্তুত থাকার পর পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার পর আমরা উচ্চারণটা করব। উচ্চারণ করতে আমাদের সময় লাগবে অল্প একটু সময়, এখানে সময় বেশি না, কিন্তু প্রস্তুতিতে আমরা সময় নেব বেশি, যেন আমাদের প্রস্তুতির ক্ষেত্রে কোনো কমতি না থাকে। ধরেন আমি এখন সদ উচ্চারণ করব, আমি বলি, আপনারা এই কাজটা করার চেষ্টা করেন। সর্বপ্রথম জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সাথে লাগান, সামনের নিচে 2 দাঁতের আগার সাথে। এই যে আমাদের মাখরাজের কাজটা হইল, এই মাখরাজ ঠিক রেখে জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে লাগান।
জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে থাকবে, জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে থাকবে। দুইটা পাওয়া গেল। এবার জিহ্বার গোড়াটা একটু উঁচু করার চেষ্টা করেন। এই যে আমাদের পজিশনটা ঠিক হইলো। এবার স হুম, এরপর আবার একবার উচ্চারণ করলাম, আবার ওই বিষয়গুলা খেয়াল করে করে প্রত্যেকটা জায়গাকে আলাদাভাবে খেয়াল করে জিহ্বার আগার সামনের নিচের দুই দাঁতের আগার সাথে, জিহ্বার মধ্যখান সামনে উপরের তালুর সাথে। মেহেদী ভাই কিছু বলবেন এবার? হ্যাঁ, মেহেদী ভাই। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদের যদি আমাদের অডিও আওয়াজ, অর্থাৎ আমরা যে জায়গায় আছি ওইখানে যদি অতিরিক্ত কোনো আওয়াজ না থাকে, অডিও স্পষ্ট হয়, আমরা যাদের প্রত্যেকেই চেষ্টা করি নিজের অডিওটা চালু রাখার। আমরা অডিও চালু রাখি, অডিওটা চালু রাখি। আমি উচ্চারণ করব, আমার উচ্চারণের পর পর আপনারা উচ্চারণ করবেন। তো সদ উচ্চারণ করার জন্য আমরা যে কাজ করব, সর্বপ্রথম জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগাবেন। তারপর জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে, জিহ্বার গোড়াটা একটু উঁচু করবেন। পজিশন মতো আমরা গেলাম। এবার স স স স স স আমাদের তাড়াতাড়ি বলার দরকার নেই, একবার বললেই যথেষ্ট। তাড়াতাড়ি বলার দরকার নেই, আমরা প্রয়োজনে একটু লম্বা করে বলবো, একটু লম্বা করে বলবো। এইটা একেবারে গভীরভাবে খেয়াল করতে হবে। আবার জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে, এবং জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠাইলাম। স স স স স ওস্তাদ জিহ্বার মধ্যখান যে একবারে ভালোভাবে সেট হয় না। সেট হয় না দেখেই তো আমাদের এত কষ্ট করতে হইতেছে। হইলে তো আর এত কষ্ট করতে হইতো না। ইনশাল্লাহ এটা আস্তে আস্তে হবে। এখন আমাদের এটা একটু চর্চা করতে হবে, ইনশাল্লাহ এটা আস্তে আস্তে হবে। আর একটা বিষয় কি, এইটা একটা দীর্ঘমেয়াদী পরিশ্রমের ফল হইছে এটা ঠিক হওয়া। এটা আস্তে আস্তে ইনশাআল্লাহ হবে। তো আপাতত আমাদের একটু হলেও লাইনে আনতে হবে। যদি একটু লাইনে আনতে না পারি, তখন একেবারে বেলাইন থাকলে তখন আমাদের কোর্স শেষ হয়ে গেলে তখন লাইনে আনাটা একটু মুশকিল হবে। একটু হলেও যদি আমরা লাইনে আনতে পারি, ইনশাআল্লাহ পরবর্তীতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবার স স একটা বিষয় লক্ষ্য করেন, আমরা যখন একটা হরফ উচ্চারণ করি, এই হরফটা উচ্চারণের আগ মুহূর্তে আমরা কি কাজটা করতে হয়? কাজটা হলো মাখরাজে গিয়ে চাপ দিতে হয়, মাখরাজে গিয়ে আটকাই দিতে হয়, পথ বন্ধ করতে হয়। পথ বন্ধ করে তারপর আমাদের ভিতর থেকে বাতাসের যে একটা ধাক্কা আসে, এই ধাক্কাটার মাধ্যমে ওই জায়গাটা আলাদা হয়ে যায়। আলাদা হইলেই এই আওয়াজের তৈরি হয়। যেমন ধরেন, আমরা যখন বা উচ্চারণ করি, বা উচ্চারণের জন্য উপরের ঠোঁটকে নিচের ঠোঁটের সাথে চাপ দিয়ে ধরি। ধরার পর ভিতর থেকে একটা ধাক্কা দিয়ে ওই ধাক্কার মাধ্যমে ঠোঁটটা আলাদা করি। বাহ। ওই ধাক্কাটার মাধ্যমে ঠোঁটটা আলাদা করতে হবে। ওই ধাক্কাটার মাধ্যমে যখন ঠোঁটটা আলাদা করি, তখন বার উচ্চারণটা হয়। যেমন বা বা। এখন দেখেন, এখন যদি আমরা ঠোঁটটাকে লাগাই, উপরের ঠোঁটটাকে নিচের ঠোঁটের সাথে লাগাই, কিন্তু ভিতরের থেকে ধাক্কাটা
না দিয়ে শুধুমাত্র ঠোঁটটাকে লাগাইলাম এবং আলাদা করলাম, এর দ্বারা কিন্তু আমাদের আওয়াজ হবে না। বা যদি এমন করি, উপরের ঠোঁটটাকে নিচের ঠোঁটের সাথে লাগাই, তারপর উপরের ঠোঁটটাকে নিচের ঠোঁট থেকে আলাদা করি, কিন্তু ভিতর থেকে বাতাসের ধাক্কাটা পরে দেই, আলাদা করার পরে, তখনও কিন্তু আমাদের উচ্চারণটা হবে না। আমাদের এই যে ভুলগুলা হয়, ভুলগুলো হওয়ার বড় একটা কারণ হইল এই যে কাজগুলা করতে হয়, এই কাজগুলো একটু ভিতরের দিকে, তো আমরা অনেক সময় বুঝতে পারি না। তো দেখা যায় যে আমরা জায়গা মতো যাইতে পারি। যেমন সদ উচ্চারণের জন্য যে 3টা কাজের কথা বলা হইলো, অনেকের ক্ষেত্রে হয় কি যে এই 3টা কাজ, এই 3টা জায়গায় আমরা যাইতে পারি। জিহ্বার মধ্যখানে উপরের তালুর সাথে লাগে, জিহ্বার গোড়াও উঁচা হয়, তারপর আবার জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সাথে লাগে, তারপরেও উচ্চারণটা ঠিক হয় না। এর কারণ হলো যে ওই ভিতর থেকে যে বাতাসের ধাক্কাটা, এই ধাক্কাটা আসার আগেই আমরা এই জায়গা থেকে আলাদা হয়ে যাই। এই জায়গা থেকে আলাদা হব না, আমরা ইচ্ছাকৃতভাবে হব না। ওই যে ধাক্কাটা আসবে, ওই ধাক্কার মাধ্যমে আমরা যখন পৃথক হব, তখন আমাদের উচ্চারণটা ঠিক থাকবে। আরেকবার চেষ্টা করে দেখি। ও স স স, দুইটা উচ্চারণ। স 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 আমাদের তাড়াহুড়ো করার দরকার নেই, ধীর স্থিরতার সাথে স স। স স আচ্ছা, হ্যাঁ। এবার জেড দিয়ে দেখি, ওই একই কাজ। জবরের ক্ষেত্রে যে কাজগুলা করতাম, জেরের ক্ষেত্রেও ওই কাজগুলাই ওইভাবেই করব, জেরের মাধ্যমে। সি সি। শ্রী শ্রী আচ্ছা, যখন আমরা জেরের উচ্চারণ করব, তখন কিন্তু আমাদের ঠোঁট খোলা থাকবে, ঠোঁট যেন গোল হয়ে না যায়। তো ইস্তেলার ওই যে কোনো হরফ মোটা করতে গেলে দেখা যায় যে একটা সমস্যা হয়, ঠোঁট যত্রতত্র গোল হইতে চায়। জবরের ক্ষেত্রে, জেরের ক্ষেত্রেও গোল হয়। ঠোঁটের মাঝে যেন গোল ভাবটা না আসে, ঠোঁটটাকে খোলা রেখেই করবো আমরা। সুই সুই। সুই যেন সিনের মতো হয়ে না যায়। সুই সুই। আচ্ছা, এবার পেশ দিয়ে একবার দেখি। সু সু সু, সদ পেশ সু। ওই যে ওই কাজগুলো করতে হবে এর সাথে। সু সু। সু সু হ্যাঁ। আমরা প্রস্তুতির জন্য সময় বেশি নেব, উচ্চারণটা তাড়াতাড়ি করব, সমস্যা নেই। কিন্তু প্রস্তুতির সময়টা একটু বেশি করেই নেব, যেন নিশ্চিত আমাদের ওই কাজগুলো হয়। সু সু। সো সো আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। জজমের উচ্চারণটা ওইভাবেই, অস ইস উস, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে কিন্তু। তবে যখন জজমের উচ্চারণ হবে, ওই সময় জিহ্বার মধ্যখানটা উপরের তালুর সাথে একেবারে মিলিত থাকবে না, উপরের তালুর থেকে একটু পৃথক থাকবে, কাছাকাছি থাকবে, উঁচুই থাকবে, কিন্তু উপরের তালুর সাথে মিলিত হবে না। যদি মিলেই দেন, তখন সদের আওয়াজটা বের হইতে পারবে না, বা এই হরফ গুলার আওয়াজটা, বিশেষ করে স দদ এবং জ, এই 3টা হরফের আওয়াজ বের হইতে পারবে না, কারণ এইখানে আওয়াজকে চালু রাখতে হয়। তো আওয়াজকে চালু রাখার জন্য জিহ্বার মধ্যখানকে উপরের তালুর সাথে একেবারেই মিলিত করে দেওয়া যাবে না, একটু একটু দূরে রাখতে হবে, একটু ফাঁক রাখতে হবে। যেমন আস ইস উস, আস ইস উস।
দদ ওই একই ভাবে সদ যেভাবে করলাম, দদের সময় আমাদের ওই 3টা কাজ করতে হবে। সর্বপ্রথম মাখরাজ, দ্বিতীয়তে জিহ্বার মধ্যখান। আর সদের ক্ষেত্রে সবচাইতে ভালো বিষয় যেটা, সেটা হলো যে সদের মাখরাজটা এমন একটা পজিশনে, যদি সদের ক্ষেত্রে গতকালকেও বলা হয়েছে যে জিহ্বার উভয় কিনারাকে উপরের উভয় মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগাই, ওই ক্ষেত্রে ইস্তেআলা ইতবাক আদায় করাটা একেবারেই সহজ। এটা অটোমেটিকলি আদায় হয়ে যাবে, আমার এই জন্য আর কষ্ট করতে হবে না। দদের উচ্চারণটা ব, দুই, বু, ব, দুই, বু। শুধুমাত্র জিহ্বার উভয় কিনারা সামনের উপরের দুই পাশের মারির দাঁতের গোড়ার সঙ্গে যদি লাগাই, তো এই কাজটা করার মাধ্যমে জিহ্বার গোড়া উপরের দিকে উঠবে, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে লাগবে। আলাদাভাবে এই 2টা কাজ আমাদের করতে হবে না। ব, দুই, বু, ব, দুই, বু। তো আমাদের দদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, জের এবং পেশ উচ্চারণ করতে গিয়ে দি হয়ে যায়। ব, দু, দি দু হয়ে যায়। তো দি বললে কিন্তু দালের থেকে বিন্দু মাত্র পার্থক্য হইল না। এইটা বড় ভুল হবে। এক হরফের জায়গায় অন্য হরফ পড়া, এটা বড় ধরনের ভুল। দি যেন হয়ে না যায়। ব, দুই, বু, ব, দুই, বু। আব, কলকলা হয়ে যায় অনেক সময়, কলকলা যেন না হয়। আব, এইভাবে কলকলা যেন না হয়। আব, ইব, উব, আব, ইব, উব। তো এটা হলো দদ। তারপর প, প যখন আমরা উচ্চারণ করব, তখন পুরা জিহ্বাটাই একেবারে উপরে, জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে। তো জিহ্বার আগাটা উপরে উঠলো, জিহ্বার মধ্যখান উপরের তালুর সাথে মিলিত হবে। তারপর জিহ্বার গোড়াটাও উঁচু হবে। তো পুরা জিহ্বাটাই একেবারে উপরে। তর ক্ষেত্রে জিহ্বার কোনো অংশ নিচু নেই। তো তর উচ্চারণটা প, তুই, পু। তর উচ্চারণটা সবচাইতে শক্তিশালী এবং শক্ত, শক্ত এবং শক্তিশালী, মোটা, সব সবল দিক তর মাঝে। প, তুই, পু, আত, ইত, উত। কলকলাও মজবুত কলকলা। আত, ইত, উত। জ্বর ক্ষেত্রে জিহ্বার আগাটা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে, জিহ্বার মধ্যখান তালুর সাথে মিলিত হবে, জিহ্বার গোড়া উঁচু থাকবে। তো জিহ্বার আগাটা একটু নিচু, যেহেতু দাঁতের আগার সাথে লাগাইতে হয়। আর আমরা জ্বর মাখরাজ পড়ার সময় এই বিষয়টা জানছি যে জ্বর উচ্চারণের সময় জিহ্বার আগাটা সামনের উপরের 2 দাঁতের আগার ভিতরের অংশে এমন ভাবে লাগে যে জিহ্বার আগাটা দাঁতের সীমানার বাহিরের দিকে আসে না, জিহ্বার আগাটা সামনের দিকে বের হয় না, ভিতরে থাকে। ও, উই, উ, ও, উই, উ, আউ, ইউ, উউ। তো এই হলো ইতবাকের 4টা উচ্চারণ। ইস্তেআলার দিকে খেয়াল রেখে বাকি পিছনে যে সিফাতগুলি গিয়েছে, রিখওয়ার যে কাজটা আছে, ওই আওয়াজ চালু রাখার বিষয়ের দিকে খেয়াল রেখে, এবং ইস্তেআলা এই দিকটাও খেয়াল রাখতে হবে, এবং ইতবাক। তো এই 3টা বিষয়ের দিকে খেয়াল রেখে, আর মাখরাজ তো সাথে থাকবেই। তো একজনে একটু উচ্চারণটা একটু শুনান, এই 4টা হরফের উচ্চারণ। উস্তাদ হ্যাঁ, আরিফিন, আরিফিন ভাই। মেহেদি ভাই, মেহেদি ভাই উস্তাদ। ও আচ্ছা, হাত দেখাইছে আরিফিন ভাই। হ্যাঁ, মেহেদি ভাই বলেন। স হ্যাঁ, স স আচ্ছা সুই আচ্ছা সু স সুই সু
ল বুই বু ত তুই তু ল লুই লু। আচ্ছা মেহেদী ভাই, মেহেদী ভাইয়ের জি একটা ভালো দিক হলো যে মোটা হইতেছে, মোটা হয়, কিন্তু আওয়াজটা মোটার কারণে একটু অস্পষ্ট বোঝা যায়। তো আওয়াজটাকে আর একটু স্পষ্ট করতে হবে, মোটার পরিমাণ আর একটু বাড়াইতে হবে। আর আজকে আমারও একটু সমস্যা হইতেছে, বারবার আমার অডিওটা একটু মিউট করা লাগে, কারণ ঠান্ডা লাগছে তো প্রচুর, প্রচুর ঠান্ডা, নাক অনেকটাই আটকানো। তো একটু পর পর নাক পরিষ্কার করতে হয়, আবার ওই হাসি আসে। আচ্ছা মেহেদী ভাই, এবার জি জজমের উচ্চারণ গুলাও শুনান। আস আস ইস উস আদ ইদ হ্যাঁ আদ। হ্যাঁ মেহেদী ভাই, জি জজমের ক্ষেত্রে, জজমের ক্ষেত্রে কিন্তু সদ মোটা হইল না তেমন এক, আর দদের উচ্চারণটা কিন্তু অনেকটাই কলকলার মতো হইল। সদের ক্ষেত্রে অফ, ইফ, উফ, আর দদ আব, ইদ, উদ। এই বারবার এই যে আমরা যে ভুলটা করতেছি ওইটা হলো যে আব বলার পর দদের মাখরাজে যে গিয়ে চাপ দেই, এই চাপটা যখন ছাড়ি তখন আমাদের আর একটা আওয়াজ হয়। তো ওই ছাড়ার সময় যেন আওয়াজটা না হয়, আওয়াজটা যদি না হয় তাহলে আমাদের আর কলকলার মতো হবে না। আব, ইদ, উদ, ওইটা ধরে রাখতে হবে। যখন আওয়াজটা শেষ হয়ে যাবে তখন ওইখান থেকে পৃথক হয়ে যাবো আস্তে। দদের জজমটা আরেকবার। আদ আদ ইদ উদ আচ্ছা এবার তো, আত ইত উত আদ ইদ উদ। হ্যাঁ আচ্ছা, জ্বর উচ্চারণটা কিন্তু স্পষ্ট হইল না। আব, ইউ, এটা উ, ডালের মতো হয় উস্তাদ, ডালের মতো হয়ে যায়। কোনটা দদ, ওই জ, জ জ জ জ তো দালের মতো হবেই ডালের না। মাখরাজটা মানে ঠিক তো বোঝা করতে যায়। হবে আগে। আমি ঠিক জিহ্বার করে কিন্তু আগা বোঝা সামনের যায় নিচে। সামনের দিকে, মানে সামনের মানুষ আচ্ছা বুঝে এই দেখেন, দাঁত পড়তেছে। আচ্ছা হ্যাঁ মাখরাজটা আরেকটু ঠিক রেখে আউ, ইউ, উ, ল, উই, উ, ল, উই, উ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মেহেদী ভাই। এবার আরিফিন ভাই। জি হুজুর। সাদ জি আরিফিন ভাই। সাসিসু হ্যাঁ আস। আরিফিন ভাই, জি হুজুর। আরিফিন ভাই তাড়াহুড়া করে বলার দরকার নেই, আলাদা জি আলাদা এক একটা উচ্চারণ এক এক নিঃশ্বাসে বলেন। জি। সো, স সুই, ফু। স হুম, সি সু আস ইস হুম, উস উস। ওয়াইদু হ্যাঁ আবার তাড়াতাড়ি হয়ে গেল কিন্তু। দ দি দু লু, আদ হ্যাঁ দ, দ দি দু। হ্যাঁ আদ ইদ উদ। হ্যাঁ আরিফিন ভাই, আপনার দদের উচ্চারণটা কিন্তু আমার কাছে অনেকটা জ্বর মতো মনে হয়। আসলে মাঝে মাঝে দুই একবার আমি দেখি যে আমার ওই জিহ্বার যে ইয়ে কি বলে যে পাশ আছে ওইগুলো ওই দাঁতের নিচে পড়ে যায়। নিচে পড়ে কখনো হ্যাঁ। আচ্ছা সময় না, ওকে একটু, হ্যাঁ কিছু কিছু সময় হ্যাঁ ওরা লাগে, একটু কিছু উপরে কিছু উঠেই সময় রাখতে লাগে। হবে। জি জি। আরেকবার আচ্ছা দদ ঠিক আছে। হ্যাঁ দদ আরেকবার পড়ি। হ্যাঁ বললেন, বলেন। ضاديض عض إض أض
আচ্ছা তো ط طي طو হুম। أط কলকলা অত أط إط أط কলকলার দ্বিতীয় আওয়াজটা কিন্তু শোনা গেল না উত أط আচ্ছা ظا আচ্ছা ظا ظي ظو হ্যাঁ أظ إذ أذ আচ্ছা হ্যাঁ মাশাল্লাহ আরিফিন ভাইয়ের মোটা অনেকটাই হইতেছে মাশাল্লাহ আচ্ছা এবার মেহেদুল ইসলাম ভাই জি হুজুর স সি সু আস হ্যাঁ উস না আস ইস উস উস হ্যাঁ আচ্ছা বদ দো দি দু দু আদ ইদ উদ উদ আচ্ছা তো 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 তি তু আত্ত তু ইত উত উত আচ্ছা দো জো জি জু আজ দু হ্যাঁ ইজ উজ উ আচ্ছা ঠিক আছে মেহেদুল ভাই তো এইটা হয়তো আমাদের অনেকের জন্য এই উচ্চারণ করতে গেলে আমাদের দাঁত ভাঙার উপক্রম হয়ে যাওয়ার সম্ভাবনা হয় যে দাঁত জি ভাঙে যায় উস্তাদ, এই ধরনের অবস্থা তো জি দাঁত যদি উস্তাদ। হ্যাঁ না, তো ভেঙে যাওয়ার চাইতে ওই দাঁতের দিয়ে বাতাস বের হয়ে যায় বেশি আর কি, এটা থামানোটা কঠিন আর কি। আচ্ছা যাই হোক তো যদি মনে হয় যে দাঁত ভাঙিয়ে যাইতে চায় বা মুখের মানচিত্র উলট পালট হয়ে যাইতেছে তো সমস্যা নেই তো এই কোরআন তেলাওয়াতের জন্য যদি আমাদের মুখের উপর একটু ঝড় ঝঞ্ঝা হয় আর এইটা আমরা সহ্য করে নিতে পারি ইনশাল্লাহ এর দ্বারা বড় ধরনের একটা প্রতিদান পাওয়ার সম্ভাবনা আছে তো আমরা আমাদের চেষ্টা চালাই যাব ইনশাল্লাহ এর সুফলটা আমাদের সামনে আছে আর আসলে বিষয়টা কি কোরআন শরীফ তেলাওয়াত আমাদের সময় আজকে শেষের দিকে আমাদের আজকে ইচ্ছা ছিল শেষেরটাও অর্থাৎ শেষের যে ভাগটা ওইটা পড়া আজকে হয়তো সম্ভব হবে না আসলে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা আর তেলাওয়াতের যে একটা আনন্দ একটা আত্মতৃপ্তি এইটা যদি যে ব্যক্তি বুঝবে তো তার কাছে পৃথিবীর অন্য বিষয়টা তুচ্ছই আপনি যখন মনে করেন ফজরের নামাজ পড়বেন ফজরের নামাজটা পড়ার পর ঘুম থেকে উঠলেন উঠে ভালোভাবে অজু টজু করার পর মসজিদে গিয়ে ফজরের নামাজটা পড়বেন ফজরের নামাজ পড়ার পর কোরআন শরীফ নিয়ে কয়েক এক দুই পৃষ্ঠা তেলাওয়াত করবেন তারপর আপনার কাছে এমন মনে হবে যে একেবারে নির্ভার যে একটা প্রশান্তি এইটা পৃথিবীর অন্য কিছুতে পাওয়াটা সম্ভব না আচ্ছা এবার রুবেল ভাই কি কিছু বলবেন রুবেল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম জি ওস্তাদ, আমি ওই দোয়াদ আর ওই দোয়ার উচ্চারণটা কিভাবে করতে হবে সেটা শুনতে পাইনি একটু। আচ্ছা হ্যাঁ দদের তো মাখরাজ আলাদা জর মাখরাজও আলাদা দদের উচ্চারণটা হলো এরকম দ দ দুই দু আর জর উচ্চারণটা ল লি লু দ দি দু ল লি লু মাখরাজের মাধ্যমে দদ এবং জর উচ্চারণের পার্থক্য হয়ে যাবে
জি জি তবে দদও যেহেতু মোটা আবার জও মোটা, এই মোটার দিক থেকে দদ এবং জর মাঝে মিল আছে। তারপর সিফাতগত ওই সিফতের দিক থেকে দেখবেন যে দদ এবং জর মাঝে শুধু একটা সিফতের পার্থক্য। দদের সিফত হলো জাহার, রিখওয়া, ইস্তিআলা, ইতবাক, ইসমাত জি। সাথে ইস্তিতলা। আর জর সিফত প্রথম পাঁচটার ক্ষেত্রে এক, শুধুমাত্র ইস্তিতলা বাদ। তো দদের সিফাতগত পার্থক্য হলো দদের মাঝে ইস্তিতলা আছে, জর মাঝে ইস্তিতলা নেই। দদের মাখরাজ আলাদা, জর মাখরাজ আলাদা। তো দদ যখন উচ্চারণ করবেন তখন পরিপূর্ণভাবে দদের মাখরাজি ব্যবহার করবেন, জিহ্বার আগাটা যেন সামনের উপরের দুই দাঁতের আগার সাথে না লাগে। আর জর জি সময় তো জর মাখরাজি থাকবে। তো মাখরাজে থেকে ব এই ধরনের উচ্চারণ চেষ্টা করবেন, যেটা হয়। ইনশাআল্লাহ। তো ইনশাল্লাহ এটা নিয়ে সামনে একদিন ক্লাসে আলোচনা করা হবে। তা আজকে আমাদের ইনশাআল্লাহ। সময় শেষ। তো আমরা এই 4টা হরফের উচ্চারণ চেষ্টা করব হোয়াটসঅ্যাপে শোনানোর। শুনাই দিলে ইনশাল্লাহ আমি ওইটা উস্তাদ, রিপ্লাই দেওয়ার আর চেষ্টা করব। কালকে মতো আপনি একবার উচ্চারণ করে হোয়াটসঅ্যাপে একটু ভয়েস দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা